আচ্ছা, সরি আমি একটু লেট হয়ে গেছি আজকে। আসলে যেদিনকে আমাকে সব কাজকর্ম সেরে তারপরে শাড়ি পরতে হয় সেদিনকে আমার একটুখানি বেশ চাপ লাগে, এবং আজকেও যথারীতি সেটার বিকল্প ঘটেনি। আজকেও আমি বেশ চাপে ছিলাম যে কী করে আমি এই এত সুন্দর শাড়িটাকে ম্যানেজ করব। যাই হোক, শেষ পর্যন্ত পরে টরে তো চলে এসেছি। একটু লেট হয়ে গেছে এই যা। সো আমি এখনো পর্যন্ত স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, সবাই আস্তে আস্তে জয়েন করো। আজকে তোমাদের জন্য দারুণ দারুণ ইন্টারেস্টিং কিছু ঘটনা রয়েছে। প্রথম যে ঘটনাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বাস্তু সাপ। আমরা অনেকেই জানি যে খুব শুভ হয় এবং বাস্তুতে সাপ থাকাটা ভীষণ ভালো, শুভই ধরা হয়। কিন্তু সেইটা যদি কোনো কারণে হত্যা করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো যেটার একটা কোপ পড়েছিল একটা ফ্যামিলির ওপরে, একজনের ওপরে, তো সেটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি। সেই গল্পটা দিয়ে শুরু করব। তারপর থাকছে বিভিন্ন রকমের ভূতের গল্প তো ডেফিনেটলি। আর আজকে আমার সেকেন্ড যে চ্যানেলে আমি যখন ইউটিউবে লাইভ স্টার্ট করব সেখানে যে গল্পটা বলবো সেটা হচ্ছে লা ইয়োরানা। কি খুব অদ্ভুত শোনালো তো নামটা, মনে হলো এই বাবা এই আবার কি একটা শুনলাম জানো। ঠিক আছে, কি শুনলে এখন সেটার মাথায় রাখার দরকার নেই, আপাতত আমরা এখানকার এপিসোডটা কমপ্লিট করি। তারপরে লা ইয়োরানা কি সেটা তোমাদেরকে বলবো, তার জন্য তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে আর ইউটিউবে আমার বাকি ভিডিওটা দেখতে হবে। আপাতত আজকে এখানে এপিসোডটা স্টার্ট করছি। ওয়াও, সুন্দর লাগছে তোমায়, শাড়িটা ভীষণ সুন্দর, লিখছে সর্বাণী দাস। আজকে আমার এই এত সুন্দর শাড়িটা আমাকে স্পন্সর করেছে চন্দ্রিমা চ্যাটার্জি। চন্দ্রিমা চ্যাটার্জি। এতগুলো নাম আমি মনে রেখে রেখে কিন্তু বলি, একটু গড়বড় হয়ে যায় মাঝে মাঝে, আমাকে একটুখানি কনসিডার করে দিও। চন্দ্রিমা চ্যাটার্জি এই শাড়িটা আমাকে পাঠিয়েছে। শাড়িটা একটা অসম্ভব সুন্দর শাড়ি, এবং যে শাড়িটার নামও আমাকে বলেছে কারিশমা সিল্ক। সো আমি এই শাড়িটা এইবার প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। এটার নাম হচ্ছে কারিশমা সিল্ক। একটা খুব অসম্ভব সুন্দর সিল্ক, একটা খুব সোভার ডিসেন্ট ম্যাট ফিনিশড লুক, একদমই গ্লসি নয় বা গ্লসি লুক এটা ক্যারি করছে না, খুব ম্যাট ফিনিশড একটা ব্যাপার। শাড়িটার কালারটা, ও মাই গড, এটার কালার আছে, বেস বডির কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, আর ওপরের আঁচলের পার্টটা হচ্ছে মেহেন্দি কালার। এখান থেকে এটা স্টার্ট হচ্ছে মেহেন্দি কালার, আঁচলের পার্টটা চলে যাচ্ছে মেহেন্দি কালার, আর নিচের পুরো ফুল বেস পার্টটা রয়েছে ময়ূরকণ্ঠী কালার। আলোটা অসম্ভব ভালো খেলছে। ওপরের মেহেন্দি কালারটার ওপরেও কখনো পিঙ্ক লাগছে, কখনো তোমার মেহেন্দি লাগছে, আর নিচেও তো বুঝতেই পারছো কখনো ফিরোজা লাগছে, কখনো গ্রিন লাগছে, ময়ূরকণ্ঠী কালার যেরকম হয় সেরকম। আর পাড়গুলো অসম্ভব সুন্দর। এই দেখো নিচের যেটা আছে, নিচের পোর্শনটার সাথে অর্থাৎ ওই ব্লু বা গ্রিন পোর্শনটার সাথে একটা খুব সুন্দর সফট ল্যাভেন্ডার কালারের পাড় আছে, আর ওপরের মেহেন্দি কালারটার সাথে একটা পিঙ্ক কালারের পাড় আছে। তো পাড়টা সেম যাচ্ছে, একটা অসম্ভব সুন্দর কাজও করা রয়েছে ফুল অল ওভার বডিতে। ওয়ার্কটা তোমরা কতটা বুঝতে পারছো তোমরা দেখে নাও। এটার প্রাইস যাচ্ছে অনলি 850। এটা একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের মানে শাড়িটা মেনলি আমি বলবো। তো এবার ধরো তুমি এর থেকেও হাই রেঞ্জে যেতে পারো। এটার সিল্ক অনেক রকমের মেটেরিয়ালের এটার সিল্ক অ্যাভেলেবেল রয়েছে, এবং মূলত কাঞ্জিভারম যত বেটার কোয়ালিটি তোমরা নিতে চাইবে তত বেটার কোয়ালিটি জানো যে পাওয়াই যায়। কিন্তু এটা একটা রেঞ্জের মধ্যে খুব স্টাইলিশ, একদম নতুনত্ব একটা শাড়ি, সেটা হচ্ছে কারিশমা সিল্ক, যেটা একদম অন্যরকম দেখতে। এটা একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের শাড়ি এবং এটার স্টক কিন্তু ভেরি লিমিটেড। সো তোমরা যদি চাও যে এরকম একটা শাড়ি এবার পুজোতে কালেক্ট করেই নিই, কারণ বিশেষ করে আমি এটা বলবো কাদের জন্য অনেক বেটার, যারা ধরো রেগুলারলি নয় বাট হয়তো যারা অফিস গোয়ার্সদের মাঝে মাঝে মানে অফিসে কোনো একটা অকেশন থাকে যেখানে এথনিক মাস্ট করে দেয়, তো সেসব দিনের জন্য মানে অফিস বা স্কুলে যেদিনকে হয়তো টিচার্স ডে এই ধরনের কোনো কালচারাল প্রোগ্রাম আছে সেই সব দিনের জন্য কিন্তু একদম আইডিয়াল একটা শাড়ি। না ওভার গর্জিয়াস, না দেখে মনে হবে বিয়েবাড়ি চলে এসেছে, আবার তেমন সুন্দর একটা ভীষণ আই সুদিং ম্যাট ফিনিশড সুন্দর জিনিস। হ্যাঁ, তবে সিল্কের মেটেরিয়ালটা আবার বলবো, আমি যেহেতু সিল্ক সম্পর্কে যথেষ্ট সতর্ক এবং খুব ফ্যাসিনেটেড, তো সেই জন্য বলছি যত তুমি দাম দেবে তত বেশি বেটার সিল্ক তুমি পাবে। এটা 850 তুলনাতে যথেষ্ট সুন্দর। দেখতে পাচ্ছ পুরোটা বসে গেছে, মানে একদম বডি হাগিং আছে, রেগুলার ওয়্যারের জন্য ভেরি মাচ কমফোর্টেবল। 8436202510 8436202510 এটা আছে। হ্যাঁ, আমি নাম্বারটা বলে দিচ্ছি, 8436202510 এই নাম্বারটা। এটা হচ্ছে চন্দ্রিমা চ্যাটার্জির নাম্বার। তোমরা যারা এই রকম একটা কারিশমা সিল্ক
এবারে পুজোয় ভাবছো যে চলো দেখাই যাক, তো তাদেরকে বলবো ওর সাথে যোগাযোগ করে নাও। ওর কাছে প্রচুর কালার কম্বিনেশন আছে, বাট পার্টিকুলার এই ডিজাইনটা একদম স্টক লিমিটেড আছে, ঠিক আছে? তো সেটা তোমরা কালার পেয়ে যাবে, কিছু ভ্যারিয়েশনস আছে ওর কাছে, আবার অন্য ডিজাইনের মধ্যেও পাবে, প্রচুর কালেকশন আছে। কিন্তু ডিজাইনগুলো কিন্তু একটা একটা প্যাটার্নের খুব বেশি কালার অপশন থাকে না। তো যারা ইন্টারেস্টেড তারা ওর সঙ্গে যোগাযোগ করো। শাড়িটা খুব সুন্দর করে পরেছো, এই তো শাড়িটা তোমাদের জন্য সুন্দর করে পরতে গিয়ে আমার মা তো আজকে আমাকে দেখে অবাকই হয়ে যাবে। আমার মা আমাকে ইউটিউবে লাইভে শোনে, ফেসবুকে আমার মা নেই, তো মা যদি আমাকে দেখে ইউটিউবে, মা আমার দিকে দেখে ফার্স্ট তো আজকে গল্প কি শুনবে, এটাই ভাববে যে আমার মেয়ে এটা পরলো কি করে, এটা পরলো কি করে। আমি অতি কষ্টে শাড়িটা পরেছি, কারণ আমি শাড়ি পরতে সেরকম পটিয়সী নই, যাই হোক পরে ফেলেছি। বেশ, তো আজকে যেটা বললাম, প্রথম যে গল্পটা দিয়ে শুরু করব, গল্পটা যে পাঠিয়েছে আমাকে স্ট্রিক্টলি নামটা কিছু বলতে বারণ করে দিয়েছে, এটা তাদেরই পারিবারিক ঘটনা বলে এক আন্টি আমাকে এই স্টোরিটা পাঠিয়েছে। তো আন্টির মায়ের মানে আন্টির মায়ের বোন মানে হচ্ছে আন্টির মাসি, তো মাসির ঘটনা আমি আজকে শেয়ার করব। ওকে দিদিভাই, আজকে দীঘা থেকে আসার সময় কাঁথির ওপর দিয়ে আসার সময় তোমার কথা খুব মনে পড়ছিল। আজকে সানডে বলে আর ফোন করা হয়নি গো, মিস করলাম। লাভ ইউ টু। আমায় একবার নক করতে পারতিস, আমাকে যদি তুই বলতিস তাহলে আমি নাই দীঘাতে একবার চলে যেতাম। আমরা কালকেও বেরিয়েছিলাম একটু বিকেলবেলা, আবার আজকেও ভাবছিলাম বিকেলবেলা যাই একটুখানি বেরিয়ে আসি, তো আর বেরোনো হয়নি ফাইনালি। কিন্তু যদি তুই বলতিস তাহলে হয়তো পারপাসলি আমি তোর সাথে দেখা করতে আসতেও পারতাম, আমাকে কল করতে পারতিস। আচ্ছা, 4 মান্থস পরে আজকে লাইভ জয়েন করেছি। আচ্ছা, তুমি রিপ্লে দেখছিলে, ওকে ফাইন। সাগর চন্দ্র লিখছে আমার ওয়াইফকেও আমি একটা শাড়ি গিফট করব। বেশ, ঠিক আছে, আপনি আপনার বউকে শাড়ি গিফট করুন, গাড়ি গিফট করুন, সব কিছু গিফট করুন। বউকে যত গিফট করবেন জানবেন তত পুণ্য অর্জন হবে এবং আপনার আরও ভগবান মঙ্গল করুন। চলো এবার যাবো আমার আজকের ফার্স্ট স্টোরিটাতে। ফার্স্ট স্টোরিটা যেটা বললাম যে আন্টির মা মানে উনি হচ্ছেন ওনাদের ফ্যামিলির সব থেকে বড় মেয়ে। ওদের 4 ভাই আর 2 বোন, মানে হচ্ছে আন্টি সবার বড় দিদি, তারপরে ওনার 3 ভাই, তারপরে আরেকজন বোন আছে মানে যে হচ্ছে আন্টির ছোট মাসি, আর তার নিচে আবার আরেকটা ভাই আছে। অল টোটাল 4 ভাই 2 বোন। সবার আগে বড় দিদি যে হচ্ছে আন্টির মা, আর তারপরে 3 ভাই, আবার একটা বোন একটা ভাই, ঠিক আছে? এইবার দাদু দিদা বহুদিন আগে মারা গেছেন, তো যার জন্য দিদি হিসাবে মূলত এই সমস্ত ছোট ভাই বোনদের দায়িত্ব কিন্তু বরাবরই ওই মানে আন্টির মাকে নিতে হয়েছে। আন্টির মা বিয়ের পরেও মানে পুরো পরিবারের ওপরে যত দায়িত্ব কর্তব্য, যত রকম মানে কোনো ডিসিশন মেক করতে হবে, সব কিছুতেই কিন্তু তাকে আগেই প্রায়োরিটি দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমরা এটা জানি যে কোনো পরিবারেরই যে বড় সন্তান থাকে তার ওপরে অনেক বেশি দায়িত্ব থাকে। আর এখানে যেহেতু আন্টিদের মা বাবা মানে ওনাদের মা বাবা ছিলেন না, তো তাদের অ্যাবসেন্সে অবশ্যই আন্টির মাকে ওই আমি তাকে না একটু দিদা বলে অ্যাড্রেস করি, হ্যাঁ, না হলে আমার খুব অসুবিধা হচ্ছে গল্পটা বলতে। তো সেই দিদাকেই মূলত পুরো পরিবারটার দায়িত্ব নিতে হতো। তো যথারীতি দিদার বিয়ের কিছুদিনের মধ্যে মানে পারিবারিক যারা ছিল আর কি, জ্যাঠা কাকা, তাদের কাছেই ওরা সব বড় হচ্ছে। দিদা যেহেতু অনেকটা বড় ছিলেন, উনি মানে তার কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাশোনা শুরু হয় এবং তারাই মিলে একটা বিয়ে থার ব্যবস্থা করে তাকে তো বিয়ে দেওয়া হয়। যদিও উনি খুব বিয়ের আগে টেনশন করছিলেন যে আমার এতগুলো ভাই বোন আছে, আমি চাই যে ভাই বোনদের দায়িত্বটা আগে দেখি, বিয়েটা পরে করবো বা কিছু, কিন্তু যাই হোক বাড়ির চাপে ওনাকে আগেই বিয়েটা করতে হয়েছিল। তো যাই হোক উনি তো বিয়েটা করে নেন এবং তারপরেও তো ওনার টেনশন কাটছে না মাথা থেকে, সবার ব্যাপারে উনি খুব চিন্তিত। দেখতে দেখতে হঠাৎ করে কি হয়, ওনার পরের যে মামা মানে ওই বড় মামা সাডেনলি ওনার ডেথ হয়ে যায়। তো বড় মামা মারা গেল, ওটা একটা ওদের পরিবারের বিরাট বড় মানে ভাঙন ছিল যে এবার কি হবে। কেননা বড় মামা তবু যেহেতু প্রথম বড় ছেলে হয় না, করে কমবে কোনো একটা ভাবে, দেখো সবার আগে তো একটা সংসার চালাতে গেলে আর্থিক যে সম্বলটা লাগে সেটা অস্বীকার করা যায় না। তো সেটা যতদিন পর্যন্ত বড় দিদি হিসাবে উনি কিছু চাকরি বাকরি করেছেন, টিউশনস পড়িয়েছেন, সেখান থেকে ম্যানেজ হতো। ওখানে শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও ওনার হাজবেন্ড ভীষণ ভালো ছিলেন, দাদু খুব ভালো ছিলেন। তো ওই দিদার হাজবেন্ডও বহুদিন পর্যন্ত কিছু দেখাশোনা করতো। কিন্তু যতই হোক অতগুলো ভাই বোনের দায়িত্ব সম্পূর্ণভাবে তো দাদুর ওপর চাপিয়ে দেওয়া যায় না। তো
তো ডেফিনেটলি ওই বড় মামাও ছিল হচ্ছে একটা পিলার, তো সে অনেকটাই তার ছোট ভাই বোনদের জন্য করতো। কিন্তু সে মারা যাওয়ার পর এবার একদম মানে ওই দিদা দিশেহারা যে এবার কি করবে। এবার দেখা গেল কি, যেই ওই বড় মামা মারা গেল না, তারপরে ওই 3 ভাইয়ের মধ্যে একটু হালকা রেশারেশি, পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু কিছু গন্ডগোল দেখা যেতে শুরু করে। তখন তার যে ছোট বোন ছিল সে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এরা সব পিঠোপিঠি, ইভেন ওই বড় দিদারও বিয়ে হয়েছে অনেকটাই বড় বয়সে। তো সে তখন কলেজ কমপ্লিট করে তখন বোধহয় থিসিস পেপার করছে, মানে একদম পিএইচডি করছিল, তার একটু ন্যাকও ছিল পড়াশোনার প্রতি। তো তখন ওই মানে দিদা আর কি বলে বসলেন যে না না, তোর আমি একটা বিয়ের ব্যবস্থা করি, তোর আগে বিয়ে দেওয়াটা দরকার, এই ভাইয়েরা যা খেয়ে শুরু করেছে এর মাঝখানে তুই শেষে সাফার করবি, তোকে অনেক ভোগান্তি ভুগতে হবে। কে বলছে বিয়ে করবে, তার বিয়ের ভূত চেপেছে মাথায়, সে এখন বিয়ে করবে, আলাদা হবে, কে বাবার সম্পত্তি চাই ইত্যাদি ইত্যাদি, এইসব মানে ক্যাচালের মধ্যে তোকে ঢোকার দরকার নেই, তোকে আমি বিয়ে দিয়ে আগে বাবা আলাদা করে দিই। এবার উনি তো দেখাশোনা শুরু করলেন। তো দেখাশোনা হলেই তো আর সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যায় না, তো দেখাশোনা চলছে চলছে, ইতিমধ্যে ওনার থিসিস পেপার প্রায় কমপ্লিটের মুখে, উনি হয়তো ডিগ্রি পেয়ে যাবেন, পিএইচডি হয়ে যাবে ওনার কমপ্লিট করা। কিন্তু বহুদিন ধরে দেখাশোনা করা সত্ত্বেও কিছুতেই বাদ বাজছে না, মানে কিছুতেই বিয়েটা ঠিক হচ্ছে না। এবার এত সুন্দর দেখতে ছিলেন ওনাকে, এত এডুকেটেড একটা মেয়ে, অবশ্য আগেকার দিনে আবার অতি শিক্ষিত মেয়েদের বিয়ের জন্য একটুখানি বেগ পেতে হতো, চট করে আবার সব সময় ওই অতি শিক্ষিত মেয়ে দেখলেই শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করতো না, তারা সবসময় চাইতো যে মেয়েরা একটুখানি কম পড়াশোনায় জানবে, মেয়েরা একটু ঘরোয়া বেশি হবে। কিন্তু তারা বুঝতে পেরেছিল যে এই পিএইচডি করা মেয়েকে নিয়ে গেলে সে তো নিজের পক্ষে একটা ছোটখাটো চাকরি হলেও করবে বা কিছু। তো তারপরে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হচ্ছে, কিন্তু কিছুতেই কোনো জায়গায় কিছু ফিক্স হচ্ছে না দেখে ওই দিদা কি করলেন, ওর কুষ্টিটা নিয়ে গিয়ে ওনাদের যে কুলপুরোহিত আছে তার কাছে একবার দেখান এবং বলেন যে আপনি একটু বলুন তো যে কি এমন সমস্যা হচ্ছে যার কারণে ও কিছুতেই ওর বিয়ের মানে সব কিছু হচ্ছে, কথা এগোচ্ছে, কিন্তু তারপরে ফাইনালি বিয়েটা কিছুতেই ফাইনালাইজড হচ্ছে না, কেন এটা কেন হচ্ছে। উনি তখন দেখে বললেন যে ওর ওপর না একটা মানে কি বলবো, সাপ ঠিক নয়, ওর ওপর একটা মানে ওর বিয়েতে একটা বাধা আছে। তো এই বিয়ের বাধাটা, এই যোগটা কাটাতে মানে আসতে গেলে ওকে প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারগুলোতে তো করতেই হবে, শিবের মাথায় জল ঢালতে হবে, সেটা দরকারে তারকেশ্বরে গিয়ে করতে হবে। আর বাকি না হলে এমনি ও রেগুলার বাড়িতে যদি একটু শিবের মাথায় জল দেয়, পুজো করে, আস্তে আস্তে দেখবেন ওর খুব তাড়াতাড়ি বিয়ের যোগটা এসে যাবে, বাধাটা কেটে যাবে এবং ওর যেই হাজবেন্ড হবে না কেন তার নাম কিন্তু শিব ঠাকুরের নামে হবে। এটা বেশ মজার একটা ব্যাপার। তো ওরা বললো ঠিক আছে। এরপর থেকে ওনাকে মানে ওই দিদা খুব স্ট্রিক্টলি বললেন তার ছোট বোনকে যে আমি কোনো কথা শুনতে চাই না, তুই প্রত্যেকদিন শিবের মাথায় জল ঢালা শুরু করবি, আর তার সাথে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব তারকেশ্বরে, তুই গিয়ে বাবার মাথায় জল ঢালবি। তো ওই করে মোটামুটি 1 বছর বা 2 বছরের মাথাতেই একটা সম্বন্ধ আসে। সেই ছেলে হচ্ছে লেকচারার এবং সে ওই কোনো একটা উনারই যেখানে পিএইচডি করতেন তাদেরই কোনো এক কলিগের সোর্সে এই সম্বন্ধটা এসেছিল এবং সেই ছেলেটির নাম হচ্ছে শিবেন্দ্র ভট্টাচার্য। তো ওরা তখন না যেই সম্বন্ধটা এসছে তখনই মানে দিদা বুঝতে পেরেছে যে এটাতে কিছু একটা হতে পারে, কারণ যেহেতু ঠাকুরমশাই বলেছিলেন যে ওর যে হাজবেন্ড হবে তার নাম কিন্তু শিবের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তো তাই জন্যই শিবেন্দ্র ভট্টাচার্য শুনে সকলের মনেতে একটু আশার আলো জেগেছে যে ঠিক আছে চলো এবার তাহলে বিয়েটা ফাইনালি হচ্ছে। ওদেরও পছন্দ হয়ে যায় এবং ফাইনাল কথাবার্তা হয়ে বিয়ের জন্য সবাই প্রস্তুত এবং বিয়েটা হবে। এই বিয়ে হবে হবে তার কিছুদিন আগে একদিন বোধহয়, তখনকার দিনে তো এত ছেলে মেয়েদের মধ্যে ডেটিং ফেটিং এর ব্যাপার ছিল না, কিন্তু কিছু একটা পারিবারিকভাবেই ওই কেনাকাটা করতে ওরা বেরিয়েছিল ওকে নিয়ে, মানে ওনার বোনকে নিয়ে। তো সেদিনকে বাড়ি ফেরার পর ওই দিদা দেখছে যে ওর হাতে একটা এরকম শিকড়ের মতন থাকে না, অনেক সময় সেই গাছের শিকড়ের মতন বা ডালের মতন একটা জিনিস, ওই অনেক সময় লাল কার দিয়ে দেখবে অনেকের হাতে বাঁধা থাকে। তো ওইটা একটা ওই ঠাকুরমশাই দিয়েছিলেন যে যখন তুমি জল দিচ্ছ বাবার মাথায় তার সাথে এই রুদ্রাক্ষের মালাটা তুমি পরে থাকবে আর ওইটা হাতে বেঁধে রাখবে। তো এবার উনি এসে দেখছেন যে না আছে মানে ওই রুদ্রাক্ষের মালাটা আর না ওই হাতে শিকড়টা। তো বলছে ওই দুটো কোথায় গেল? তো তখন ও বলছে যে আর বলিস না, আজকে জানি সেটা নিয়ে আমার সাথে ভীষণ অশান্তি হয়েছে, অশান্তির জেরে আমি দুটোই খুলে ফেলে দিয়েছি। বলছে মানে কোথায় ফেলে দিয়েছি? বলি না মানে ফেলে দিইনি, মানে আমি দুটোই খুলে ফেলেছি।
তো বলছে কেন, কি বক্তব্য? বলছে না এরকম, তুমি একটা এডুকেটেড মেয়ে, সবাই জানছে আমার পিএইচডি করা ওয়াইফ আসছে, গলায় একটা এত বড় মাতাজির মতো রুদ্রাক্ষের মালা, হাতে এত বড় একটা শিকড়, লোকে কি বলবে যে এ কি তন্ত্রমন্ত্র করে নাকি? না না, এই গেট আপ নিয়ে চললে আমার সাথে কিন্তু তোমার মানাবে না, তোমাকে কিন্তু একটু সোবার হতে হবে এবং তোমাকে যথেষ্ট স্টাইলিশ হতে হবে। ছেলেটা যেহেতু লেকচারার, ওর একটা ফ্যাসিনেশন আছে, যেহেতু কলেজে পড়ায়, ওর একটা যে ওয়াইফ হতে চলেছে তার মধ্যে একটা ডিসেন্সি থাকবে, এটা ও একটুখানি এক্সপেক্ট করছিল। তো বলছে ঠিক আছে, কিন্তু সেটা অন্তত বিয়েটা হওয়ার পর্যন্ত ওয়েট করতিস বা কিছু। যাই হোক, ওটা কোনো গুরুত্ব তো দিল না ওরা, বিয়েটা ধুমধাম করে মোটামুটি হয়ে গেল। তো দিদাও নিশ্চিন্ত হলো খানিকটা যে এবার ভাইয়েরা যা পারে করুক, ওরা তো যা হোক করে যেভাবে হোক রোজগার পাতি করছে, ওরা ওদের মতন থাকুক, বোনটাকে আমি একটা জায়গায় সেটেল ডাউন করলাম। তো এইবার বিয়ের পর থেকে একটা অভ্যেস ওই মেশোর, মানে ওই যে মাসির বিয়ে হয়ে গেল ওই মাসির দিদার, তো তার ওই মেশোটার একটা অভ্যেস একদম ভালো লাগতো না। উনি না এক একজনের থাকে দেখবে যে মানে টিকটিকি আরশোলা যা কিছু দেখতে পাবে কটাস করে গিয়ে মেরে দেবে, মানে তাড়িয়ে দে, সরিয়ে দে, তুলে ফেলে দে, তা না, মানে যা দেখতে পাবে সেটাই তার মারা যায়। তো একদিন ওরকম দেখতো কি, ওই আরশোলা টারশোলা ওরকম কিছু দেখতে পেলেই হয়তো চটি ছুঁড়ে মারছে, বা টিকটিকি, ইভেন টিকটিকি দেখতে পাচ্ছে দেওয়ালে একটু নিচের দিকে করে থাকলে তাকেও গিয়ে মারছে, মানে সে যা তা একবারে যখনই যে কোনো প্রাণী দেখতে পাবে উনি অদ্ভুতভাবে খুব মারতে ভালোবাসেন, এবং সেই টিকটিকি আরশোলা মাকড়সা যা পাবে তাই দেখতে পেলেই মেরে দেবে, দেখতে পেলেই মেরে দেবে। তো মাসির এই অভ্যেসটা খুব খারাপ লাগতো। মাসি ওনাকে বহুবার বলেছে যে তুমি সব প্রাণীগুলোকে মেরে ফেলো কেন, তুমি না মেরে তুমি ওদেরকে তাড়িয়ে দিতে পারো, বা কোন একটা কিছু দিয়ে মানে ওই হয় না ঝাঁটা দিয়ে কিছু একটা দিয়ে ধরে সেটাকে তুমি ফেলে দাও, কিন্তু তুমি এইভাবে মেরে ফেলো কেন প্রাণে, আমার এটা একদম ভালো লাগে না। কিন্তু উনি শোনার পাত্র নয়, উনি সম্পূর্ণভাবে দেখছেন বিয়ের পর নাস্তিক, ঠাকুর দেবতা তো একেবারেই খুব একটা মানেন না, এবং শুধু নিজে মানেন না তাই নয়, মানে উনি মাসি যে মানছে সেটাও পছন্দ করছে না, মানে মাসি দিদা যে মানছে বা তার সে যে পালন করবে তার উপরে সে তো জানে যে এরকম একটা শুনেছিল যে কোপ আছে, আর যেহেতু একবার বাবার মাথায় জল ঢালাটা নিত্য অভ্যাস হয়ে গেছিল তার, তো উনি না সেটার পাল্টাতে চাইছিলেন না। উনি তারপরেও বলছিলেন যে আমি প্রত্যেকদিন বাড়িতে শিব পুজো করবো, কিন্তু মেশো না সেটা নিয়েও খুব রিয়াক্ট করতো যে খেয়ে দিয়ে কাজ নেই, বাড়িতে প্রত্যেকদিন শিব পুজো করা নল, এসব আমার ভালো লাগে না। তো মাসিকে সবকিছুতেই ভীষণ রকমের দুর্ব্যবহারও করতো, প্লাস ওনার কিছু ব্যবহারেও অনেক সমস্যা ছিল, মানে মাসির সাথে কোনোদিনই খুব একটা বিয়ের পর থেকে ভালো ব্যবহার করতেন না, মানে খুব সুবিধার লোক উনি ছিলেন না এক কথায় বলা যায়। যাই হোক, তো এইবার দিন যায় রাত যায়, বেশ কিছু বছর হয়ে গেছে, বিয়ে টিয়ে হয়ে গেছে, বেশ কয়েক বছর, মানে অনেকগুলোই বছর, প্রায় 10-12 বছর কেটে গেছে বলা যায়। তো ভালো মতো করে সংসার করেছে মাসি, একটুখানি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল, কিন্তু আগেকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আরোই বিশেষ করে কোনো প্রশ্নই উঠতো না যে তারা এত কমপ্লেন করবে কোথাও, তো তারা মানিয়ে গুছিয়ে সংসার যেমন করে নেয়, তো মেশোর সাথে সংসার করে নিয়েছে। এইবার তারপর মেশো ঠিক করলেন যে উনি আলাদা করে একটা জমি কিনে বাড়ি করবেন, এবং সেই মতন মেশো একটা জমি দেখে উনি মানে বাড়ি ভিত পুজোর একটা ডেট ফাইনালাইজড হলো, তারপর ভিত পুজো টুজো হয়ে গেল, এবার ভিত কাটা শুরু হবে, রাজমিস্ত্রি লাগবে। এবার যেদিনকে ভিত কাটা শুরু হয়েছে সেদিনকে মেশো, অবভিয়াস ব্যাপার, প্রথম দিন মিস্ত্রি লেগেছে তো উনি তো থাকবেনই, উনি ওখানে প্রেজেন্ট আছেন। এবার সব মিস্ত্রির কাজ করছে, এবার বোধহয় মাটিটা খুঁড়তে গিয়ে ওখান থেকে 2টো জোড়া বাস্তুসাপ বেরিয়েছে। এবার যেই ওইখান থেকে মিস্ত্রিগুলো এরকম চিৎকার করে উঠেছে, এই সাপ 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 করেছে, মেশো না দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উনার স্বভাববশত, যেহেতু উনি কোনো প্রাণী দেখলেই ঝাঁপিয়ে পড়তেন, এরকম না একটা হাতের সামনে একটা লাঠি মতো ছিল, সেটা নিয়ে ওই সাপ সাপ করতে করতে তাদের পেছনে দৌড়ে একটার গায়ে এমন জোরে ছুঁড়লো সেই সাপটা ওখানেই মারা গেল। একটা সাপ কিলবিল কিলবিল করে একদম পাশের জঙ্গলে পালিয়ে গেল, একটা সাপ কিন্তু মারা পড়লো। তো মানে মিস্ত্রিরা না পুরো তেড়ে এসেছে রেড়ে করে, যে আপনাকে বারণ করলাম তাও আপনি মারলেন কেন সাপটাকে, কিন্তু উনি তো শোনার পাত্র নন, উনি মেরেই ছাড়বেন তাকে। সে আবার গিয়ে সেই ডন্ডা দিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে মানে খুব বাজেভাবে সাপটাকে হত্যা করে। তো তারপর মিস্ত্রিরা বলে এটা না আপনি ঠিক করলেন না, এটা কিন্তু বাস্তু সাপ ছিল, বাস্তু সাপ কিন্তু আমরা শুভই মানি, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি ওকে হত্যা কেন করলেন, আপনার যদি প্রবলেম ছিল মানে আপনি ওকে এমনি যেতে দিতেন, ও পালিয়ে যেত, চলেই যেত, তো আপনি মারলেন কেন সাপটাকে, না কিছু হবে না, তারপরে তোমাদেরকেই কাকে কামড়ে টামড়ে দেবে, তখন আর একটা বিপদ ঘটবে ইত্যাদি বলে উনি একটু রোয়াব দেখালেন। ঠিক আছে, কেউ আর কি বলবে। তো মিস্ত্রিরা এটা মানতো বলে ওরা কি করলো, ওরা গিয়ে ওই
সাপটাকে না পুড়িয়ে দিয়েছিল, ওরা মিস্ত্রিরা গিয়ে ওরা সাপটাকে পুড়িয়ে দেয়। এবার পরের দিন ওরা তো আবার কাজে আসবে সকালবেলা যথারীতি, যে যার মতন চলে গেছে সেদিন। পরের দিন এসে সেই একটা হইচই পড়ে গেছে, সবাই দেখছে ভিটেটার ওপরে খুব বিকৃতভাবে হাত পা একদম বেঁকে একটা ভিখারি, মানে সে হয়তো রাস্তায় ওই চত্বরেই ভিক্ষা করতো, সেই ভিখারিটা মৃতাবস্থায় ওদের ভিটের ওপরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তো মেশোকে খবর দিয়েছে, মেশো গেছে, মেশো গিয়েই সবার আগে পুলিশকে খবর দিয়েছে। পুলিশ গিয়ে তদন্ত করে দেখলো যে না, ওটা নর্মাল ডেথ হয়েছে, কোনো রকম কিছু সমস্যার কিছু ব্যাপার নেই, নর্মালি হয়তো ভিখারিটা অনাহারে মারা গেছে। এইবার যখন প্রথম কথা হচ্ছে, আগের দিন এই কথাটা মাসি শুনেছে যে একটা বাস্তু সাপকে, মানে জোড়া সাপের মধ্যে একটা সাপকে মেশো হত্যা করেছে, সেদিন থেকেই মাসির মনটা প্রচন্ড কু ডাকছিল এবং মাসি কথাটা শুনে অত্যন্ত বিরক্ত হয়েছিল। তার উপরে মাসি যখন এটা জানতে পারলো যে একটা ভিখারিকে ওই রকম সকালবেলা উঠে সবাই দেখছে যে মৃতাবস্থায় ওদের জমির ওপরে পড়ে রয়েছে, মাসি আর এক মুহূর্ত মানে দেরি না করে সোজা ওই পুরোহিতের কাছে যায় এবং পুরোহিতকে গিয়ে বলছে যে বাবা, এরকম আমার তো ভীষণ টেনশন হচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না, দেখুন না একটা সাপ, বাস্তু সাপ, মানে সাপও এরকম সেদিনকে আমার হাজবেন্ড এরকম মেরে দিয়েছে, আজকে এরকম সকালবেলা একটা ভিখারি পড়ে রয়েছে মারা গিয়ে, আমার খুব ভয় করছে, কোনো বড় বিপদের সংকেত নয় তো এটা, আমার খুব ভয় করছে। তো উনি দেখেই সঙ্গে সঙ্গে বলেছেন যে হে ভগবান, এ তোরা কি করেছিস, তোরা কি একবারও জানিস না যে সাপও কিন্তু শ্রাপ দেয়, মানে অভিশাপ দেয়? তো তখন বলছে যে আমি তো জানি এবং মানি, কিন্তু আমার হাজবেন্ড তো এসব কিছুই মানেন না। বলছে হ্যাঁ, তো তোরা ওই জোড়া নাগ, মানে নাগ নাগিনীর মধ্যে নাগিনীটাকে তোর হাজবেন্ড হত্যা করেছে, নাগটা কোনোভাবে বেঁচে পালিয়েছেন। এবং এই যে ভিখারিটা সকালবেলা মৃতাবস্থায় ওদের ভিটেতে পাওয়া গেছে, বলে এটা একটা খুব খারাপ সংকেত যে আগামী দিনে কিন্তু তোদের ওপরে একটা বড় বিপদ ধেয়ে আসছে। এবার ও তো ভীষণ নার্ভাস হয়ে গিয়ে বলছে বাবা, তাহলে এখন আমাদের কি করণীয়, আমরা কি করব, আমি তো বুঝতে পারছি না। তখন উনি বলছেন, শোন, কি করণীয় বা কি করবি সে তো পরের কথা, কথা হচ্ছে গিয়ে যে এই যে শ্রাপটা পড়েছে তোর হাজবেন্ডের ওপর, তার কনসিকুয়েন্স কিন্তু তোকে ফেস করতে হবে, মানে এর যেটা এরপর পরবর্তী যা এফেক্টটা তোরা পাবি সেটা কিন্তু তোর ওপরে এসে অ্যাপ্লাই হবে। তো তো বুঝতে পারছি না, বলছে মানে, বলছে হ্যাঁ, সাপটা এরকমই লাগবে যে যেহেতু তোর হাজবেন্ড ওর নাগিনীকে নাগিনটাকে কেড়ে নিয়েছে, তো নাগটা যেহেতু একা হয়ে গেছে, সেও কিন্তু চেষ্টা করবে যে ওকে হত্যা করেছে তার জীবন সঙ্গিনীকে কেড়ে নিতে, যাতে সে তার জীবন সঙ্গিনীর সুখ উপভোগ করতে না পারে। তো সেই কারণে এফেক্টটা কিন্তু তোর ওপরে এসে পড়বে। এবার তখন তো মাসি আরো ভয় পেয়ে গেছে, মাসি বলছে সে কি কথা, তাহলে এখন উপায়, তাহলে আমি কি করব? তখন উনি বললেন যে শোন, তুই একটা অষ্টধাতুর ছোট্ট সাপ বানাতে দিবি, ওই সাপটাকে নিয়ে এসে তুই মনসা মন্দিরে রেখে প্রতিষ্ঠা করে এবার প্রত্যেক দিন এসে এখানে নিত্য পূজা করে যাবি। যদি তুই প্রতিদিন এসে নিত্য পূজা না করতে পারিস, তাহলে তুই মূল্য ধরে দিয়ে দিবি পুরোহিতকে, কিন্তু তোর নামে প্রতিদিন যেন ওই নাগটার ওপরে পুজো চলে, তাহলে আস্তে আস্তে মানে হয়তো এই দোষটা কেটে যেতে পারে বা তোরা সাপমুক্ত হতে পারিস। কিন্তু তুই অত্যন্ত সতর্কভাবে থাকবি, কারণ সবার আগে জিনিসটা কিন্তু তোকে এফেক্ট করবে। এবার এটা শুনে মাসি স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যায়, এসে দিদাকে ফোন করে মানে বলেছে পুরো ব্যাপারটা, যে দিদাকে বলছে যে জানিস দিদি, এরকম ব্যাপারটা হলো গিয়ে যে এই বাস্তু সাপটা যে মারা গেছে, তো পুরোহিত মশাই এখন বলছেন যে এটার এফেক্টটা কিন্তু তোমার ওপর এসে পড়তে পারে, তা একটা নাগ বানাতে দিয়েছে। তো তখন ওই দিদা বলছে যে তুই কোনো চিন্তা করিস না, আমি নাকটা বানাতে দিয়ে দেব। তো বললো তুই তাহলে দে, কারণ ও যদি জানতে পারে তাহলে তো আবার এটা নিয়ে তুলকালাম হবে। তো যথারীতি চুপি সারে ওই একটা অষ্টধাতুর নাক ওই দিদা বানিয়ে দিয়েছিল মাসি দিদাকে। তো মাসি দিদা গিয়ে ওই নাকটা নিয়ে মনসাতলায় দিয়ে আসে, এবং প্রথম মানে মাসির এতটা একটা ভয় ঢুকে গেছিল তো মনের মধ্যে, তো উনি স্থির করেন যে না, আমি নিজেই গিয়ে প্রত্যেকদিন মাথায় জল ঢেলে আসবো নাকটা। তো উনি প্রথম রেগুলার মন্দিরে যাওয়া শুরু করলেন। এবার রেগুলার মন্দিরে যাওয়া শুরু করাতে সেখানেও কিন্তু আবার একটা বড় সমস্যা তৈরি হলো। এইবার মেশোর বক্তব্য হচ্ছে যে এ আবার কোন নতুন নাটক শুরু হয়েছে তোমার, এতদিন তো বেশ দিব্যি, তবু বাড়িতে জোর জবরদস্তি বাবার মাথায় জল ঢালতে, পুজো করতে, এখন আবার তোমাকে প্রত্যেকদিন মন্দিরে গিয়ে জল ঢালতে হবে কেন, কি জন্য, তোমার কোনো সমস্যা তো নেই জীবনে? তখন এবার ওনাকে বোঝাই কে যায় জীবনের কি সমস্যা।
তখন বলছে যে না কিছু না, এই বাড়িটারই হচ্ছে তো আমাদের নতুন, তা আমি ভাবছিলাম যে যাতে কোনো রকম আব্বা থাবা না যায়, কোনো আপদ বিপদ না ঘটে, তোমার যেন ব্যবসাপাতিও খুব ভালো চলে, এইসব কারণেই আমি রোজগার একটু, বলছে এইসবের জন্য কোনো পুজো দিতে হয় না, এগুলো এমনিই চলে, যেটা তোমার নিয়তিতে আছে সেটাই হবে, একদম বাড়ি থেকে যেন কাল থেকে দেখি এক পাও বেরোচ্ছ না। তো তারপর পুরোহিত মশাইকে গিয়ে বলাতে উনি বললেন ঠিক আছে তুমি একটা কাজ করবে, আমাকে প্রত্যেক মানে মাসে 200 টাকা করে দিয়ে দেবে, তখনকার দিনে তো অতটা এক্সপেন্সিভ কিছু ছিল না, তো বলো প্রত্যেক মাসে তুমি আমায় 200 টাকা করে দিয়ে দেবে, আমি ওই দুধ গঙ্গা জল একটু দুধ দিয়ে ফল দিয়ে আমি প্রত্যেক দিন একটু চড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এবার সেই মতন কথা, এবার মাসি তো নিজে কিছু করতেন না, না ওই 200 টাকার জন্য ওনাকে মেশোর ওপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো উনি প্রথম একবার দুবার মেশোর কাছে চাওয়াতে মেশো তো নারাজ, সে তো দিতে চাইছে না, কেন না অত পুজোটোর পেছনে খরচা করার কোনো মানে হয় না, সেও সে দিতে চায় না। তো তারপরে তখন আবার দিদাকে ফোন করছে, দিদাকে বলছে, তো দিদা বললো ঠিক আছে আমি তোকে 200 টাকা করে মাসে পাঠাবো। এবার দিদাও যেহেতু নিজে কিছু করতেন না, কত আর হাজবেন্ডের কাছ থেকে বা পরিবারের অন্যান্যদের কাছ থেকে এরকম ভাবে চেয়ে চিনতে তো কোনো কিছু লং লাস্ট করানো যায় না। তো একটা সময় কি হলো, মাসি অত্যন্ত বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে গিয়ে ডিসাইড করে যে না ঠিক আছে, যদি আমার কপালে দুর্ভোগ লেখা থাকে তাহলে দুর্ভোগই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবে আমি প্রত্যেক মাসে 200 টাকা কোথা থেকেই বা জোগাড় করবো, কে হাজবেন্ড দিতে চাইছে না, বারবার দিদিকে বলতে খারাপ লাগছে, কেনই বা বলবো, আর আমি তার থেকে ছেড়ে দিই, যা হবে হবে। তো তারপরে আস্তে আস্তে ওদের বাড়িটা হলো, বাড়ি হতেও প্রায় তোমার বছর 2 সময় চলে গেছে। এমনিতেই ওনার বিয়েটা অনেক লেটে হয়েছিল, মানে একটু লেট ম্যারেজ হয়েছিল, তারপরে আরও 10 বছর সংসার করেছে, তারপর ধরো আরও 2 বছর, তখন অলরেডি উনি প্রায় কম করে হলেও 40-এর কোটায় প্রবেশ করেই গেছেন এরকম, ঠিক আছে। তো সেই রকম সময়ে তো ওনাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেল এবং ওরা গৃহপ্রবেশ করে ধুমধাম করে বড় করে ব্রাহ্মণ ভোজন টোজন করে ওরা প্রবেশ করলো বাড়িতে। তো বাড়িটা খুব সুন্দর তৈরি করেছিল, বাড়িটা খুব সুন্দর বড় করে হয়েছিল। এবার বাড়িতে প্রবেশ করে ঢোকার পর থেকে আস্তে আস্তে কি হলো, ওই যে মন্দিরে পুরনো বাড়ির যেখানে কাছের মন্দিরে উনি ওই নাগ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে তো ওনার পুজো দেওয়াটা বন্ধ হয়ে গেছে, যেখানে ওনার অষ্টধাতুর নাগটা দান করা ছিল, তো অত দূর যাওয়াও সম্ভব না। আর তারপরে ওই যে বললাম 200 টাকা করে প্রত্যেক মাসে উনি কোথায় কার কাছ থেকে জোগাড় করবেন, সেটাও একটা সমস্যা। তো তখন কি হলো, যথারীতি উনি ওই পুজোটা বন্ধই হয়ে গেল টোটালি, উনার আর যাতায়াতও হতো না ওই পাড়াতে। তো উনি নতুন বাড়িতে থাকতে শুরু করলেন। আস্তে আস্তে বছর খানেক পর থেকে ওনার ভীষণ রকম শরীর খারাপ হতে শুরু করে এবং উনি একেবারে মানে বেড রিডেন হয়ে যান। পরে যখন ওনার টেস্ট করা হয় তো দেখা যায় ওনার ক্যান্সার ধরা পড়ে এবং ওই ক্যান্সারের যন্ত্রণা ভোগান্তি নিয়ে উনি কিন্তু বহু বছর বেঁচেও ছিলেন। তারপর উনি মারা যান হচ্ছে 50 বা 51 বছর বয়সে এরকম হবে। তো তার মানে প্রায় তারপরেও ওই আরও 9-10 বছর মতন উনি ওই রকম মানে অসম্ভব যন্ত্রণা ভোগ করেছেন, অসম্ভব, তার সারা শরীরে জ্বালা পোড়া হতো, মানে মেডিসিন দিয়ে কেমো টেমো যা যা তখনকার দিনে যা যা ট্রিটমেন্ট প্রসিডিওর ছিল সবই ওনার উপর অ্যাপ্লাই করা হয়েছে। উনি ছিলেন, তারপরেও 10 বছর ওই ক্যান্সার নিয়েই উনি বেঁচেছিলেন। তারপর 10 বছর পরে গিয়ে আর ওনার আর শরীরে কিছু ছিলও না এবং ফাইনালি উনি মারা যান। তো ওই তখন যখন আস্তে আস্তে ওনার শরীর ভেঙে যাচ্ছে, উনি তখন কিন্তু বুঝতেই পেরেছিলেন যে এটা তো হওয়ারই ছিল এবং সেটাকে উনি অ্যাকসেপ্টই করে নিয়েছিলেন যে আজকে আমার স্বামীর যে দোষটা বা অন্যায়টা, সেই দোষটা আমাকেই নিজের প্রাণটা দিয়ে কাটাতে হবে। অন্তত আর একটাও বিশ্বাস ছিল ওনার, কারণ পুরোহিত এটাও বলেছিলেন যে যদি কোনো কারণে এই সাপটা ওনার উপর এফেক্ট না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনার হাজবেন্ডেরও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এবার সচরাচর আমাদের এখনো পর্যন্ত ইন্ডিয়ান কালচারে আমরা দেখে থাকবো যে আমরা প্রত্যেকে একটু বেশি পরমব্রতা নারী টাইপের বিহেভ করে থাকি এবং সেক্ষেত্রে উনিও সেটার ব্যতিক্রম ছিলেন না, যে ঠিক আছে বাবা আমার হাজবেন্ড ভালো থাকুক, আমার যা হয় হোক, একটু এই ধরনেরই উনার মানসিকতা ছিল এবং সেইখান থেকেই আর কি উনি এটাকে অ্যাকসেপ্টও করে নিয়েছিলেন যে ঠিক আছে আমি ওইভাবে নাগের ওপর জল ঢেলে ঢেলে নিজের দোষ না কাটিয়ে নিয়ে তার থেকে আমি নিজে মৃত্যুবরণ করে নিই, আমার হাজবেন্ড ভালো থাকুক। তো তারপরে তো ওই উনার হাজবেন্ড নাকি
নতুন বাড়িতে এমনিতেও উনি খুব একটা কনসার্নও ছিলেন না, মানে ওই যে 10 বছর মাসি খুব ভোগান্তি ভুগেছে, অসুস্থ ছিল, তাকে যে ভীষণভাবে কেয়ার করা, খুব ভালো ট্রিটমেন্ট করা বা খুব ভালো করে তোয়াজ করে রাখা, সেসবের কোনো বালাই যে খুব একটা ছিল তা নয়। তখনও ইভেন অসুস্থ শরীর নিয়েও মাসির সাথে রেগুলার ঝামেলা হতো, অসুস্থ শরীর নিয়েও মাসিকে ভীষণ কটূক্তি করতেন, প্রচুর কথা উঁচু বড় শোনাতেন। তো যাই হোক, এই নিয়ে অশান্তি ওনাদের মধ্যে চলতেই থাকতো। এখন মোটামুটি উনি মারা যাওয়ার পর ওই মেশো নিজে একার নিজের সাম্রাজ্য নিয়ে বসে পড়লেন। ওদিকে তার পৈতৃক সম্পত্তি, এদিকে তার নিজের করা এত বড় বাড়ি, কিন্তু সেখানে থাকার মতন কোনো লোকও নেই, বেশ দিব্যি নিজেরা নিজেদের মতন এখন থাকতেন। তারপরে তো ওনার অনেক বদ অভ্যাস বা অনেক রকমের গুণাবলী ছিল, তো সেগুলো নিয়েই উনি মত্ত ছিলেন শেষ জীবন পর্যন্ত। তারপর উনি মারা যান অনেক বয়সে, সেটা পরে ওনার বার্ধক্যজনিত কারণে। কিন্তু মানে অকাল মৃত্যু যেটা বরণ করতে হয়েছিল সেটা ওই মাসি দিদাকেই বরণ করতে হয়েছিল, এবং সেটা মানে কুলপুরোহিত বলেই ছিলেন যে ওই নাগিনকে যে হত্যা করেছিলেন উনি, ওই নাগের যে সাপটা ওনার লেগেছে তার জেরেই কিন্তু এই জীবন সঙ্গিনীকে ওনাকেও হারাতে হবে, এবং জীবন সঙ্গিনী বলতে মাসি, তো এফেক্টটা এসে মাসির উপর পড়েছিল। তো পুরো মানে এই ঘটনাটা যেহেতু ওদের পারিবারিক সবাই জানতো, তো ওই দিদি টিদিরা মানে প্রচন্ড ক্ষুব্ধ ছিল। তারপরে মানে ওই মাসি মারা যাওয়ার পর মেশোর সাথে আর এই বাড়ি থেকে কেউই কোনো রকম কোনো যোগাযোগ রাখেনি।